ঘোষিত রোডম্যাপ নির্বাচনের সঠিক সময়। লন্ডনের প্রধান উপদেষ্টা সবচেয়ে সুন্দর ভোটের প্রতিশ্রুতি, আগামী মাসে জুলাই সনদ। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে নজর দেশবাসী, নির্ধারিত হবে আগামী রাজনীতির গতিপথ, সব সংকট উত্তরণের প্রত্যাশা। দেশে আবারও বাড়ছে করোনার সংক্রমণ, সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষা সহ 11 দফা নির্দেশনা, ভ্রমণকারীদের জন্য সতর্কতা। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা, স্বস্তির ফিরতি যাত্রায় সন্তোষ, বিনোদন কেন্দ্র ও পর্যটন এলাকায় মানুষের ঢল। পবিত্র হজ পালন শেষে দ্বিতীয় দিনের মতো দেশে ফিরছে হাজিরা, আজ ফিরবেন 4400 জন, ব্যবস্থাপনায় সন্তোষ। এবং 13 জুন শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ দল, পূর্ণাঙ্গ সিরিজ ঘিরে মিরপুরে চলছে প্রস্তুতি ক্যাম্প, দলে ফিরেছেন এবাদত, লিটন ও রানা। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাজরী। এবারে থাকছে বিস্তারিত। 17 বছর পর দেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে, যা হবে ঘোষিত সময়ের মধ্যেই, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত সংলাপে এসব কথা বলেন তিনি। এ সময় আগামী জুলাইয়ে জাতির সামনে জুলাই সনদ উপস্থাপনের কথাও জানান সরকার প্রধান। নির্বাচিত সরকারের কোনো পদে থাকার সম্ভাবনাও নাকচ করেন ডক্টর ইউনূস। ইউসুফ ভুইয়ার প্রতিবেদন। 4 দিনের লন্ডন সফরের দ্বিতীয় দিনে বুধবার দেশটির নীতি গবেষণা প্রতিষ্ঠান চাথাম হাউসে সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংলাপে উঠে আসে দেশের নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা ইস্যু সহ নানা বিষয়। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস আরো বলেন, ভোট দিতে মুখিয়ে আছে দেশের তরুণ ভোটাররা। 17 বছর পর সত্যিকারের একটি নির্বাচন হবে, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন। Most beautiful election we ever had in our history. People are ready after 17 years. You are having first time a real election. Excitement in the country that we will really go and cast our vote. সংলাপে আগামী জুলাইয়ে জুলাই সনদ জাতির সামনে উন্মোচন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। We are waiting for July to come next month. This charter will be presented to the nation, July charter, and we celebrate. On this basis, now we'll have the election. অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত সরকারের কোনো দায়িত্বে থাকার সম্ভাবনাও নাকচ করে দেন। Job is to make sure the transition is managed well and people are happy when we hand over power to the elected government. নারীদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টা। Women are outspoken. There are many members in our cabinet represent them, women cabinet members. So the status wise we are doing the best possible way. সেই সঙ্গে জানান রোহিঙ্গা সংকট নিরসনে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। Nepal is a country that এর আগে সকালে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাতন পাওয়েলের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। দেশবাসী এখন চেয়ে আছে একটি বৈঠকের দিকে। লন্ডনে ওই 1-to-1 বৈঠকে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্লেষকরা বলছেন ওই বৈঠকই ঠিক করে দিবে আগামী রাজনীতির গতিপথ। আশা করা হচ্ছে বৈঠকের পর চলমান সব সংকট কেটে যাবে, নির্ধারিত হবে কেমন হবে আগামীর বাংলাদেশ। সাবরিনা মজুমদারের রিপোর্ট। দেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা কেন্দ্রবিন্দুর প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। কি আলোচনা হতে পারে এই বৈঠকে? প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 13 জুন সকাল 9টায় লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রথমবারের মতো 1-to-1 বৈঠকে বসবেন তারা। মঙ্গলবার লন্ডনে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই বৈঠকের কোনো ফরম্যাট নেই। জাতীয় নির্বাচন, সংস্কার, জুলাই সনদ সহ নানা ইস্যুতে আলোচনা হতে পারে। ওনারা ওনাদের মতো করে বসবেন, আলাপ হবে। এটা এখানে যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে, তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকরা এই বৈঠকটিকে আগামী রাজনীতির গতিপথ নির্ধারণী হিসেবে দেখছেন। তাদের মতে এই বৈঠকে নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন বা ছোট একটি তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যৎ কাঠামো, সংবিধান সংস্কার, মানবিক করিডোর, বন্দর ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে। এই বৈঠকের পর চলমান সব সংকট কেটে যাবে, নির্ধারণ হবে কেমন হবে আগামীর বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে সরকারের যে দূরত্ব সৃষ্টি হচ্ছিল তার দূর করতে এমন বৈঠক জরুরি হয়ে পড়েছিল। সেজন্য সরকারের পক্ষ থেকে ছিল বাড়তি আগ্রহ। পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভূমিকা নেয়ার বৈঠকটি চূড়ান্ত রূপ পায় বলে জানা গেছে। এর আগে 4 দিনের রাষ্ট্রীয় সফরে 10 জুন লন্ডনে পৌঁছার প্রধান উপদেষ্টা উঠেছেন ডরচেস্টার হোটেলে। সফরে নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন তিনি। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার আগ্রহী লন্ডনে বৈঠকে সম্মত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 13ই জুনের বৈঠকে নির্বাচনের তারিখ, ঐকমত্য সহ জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলেও জানান তিনি। বলেন, আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে নির্বাচনের সময়সীমা। ফাহিম ইউসুফের রিপোর্ট। আগামী 13ই জুন লন্ডনের একটি হোটেলে হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। বৈঠকটি প্রধান উপদেষ্টার আগ্রহেই হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টায় আগ্রহ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাতের। বলেন, বৈঠকে নির্বাচনের তারিখ এগিয়ে আনতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি প্রাধান্য পাবে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ও গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু। নির্বাচনের সময়সীমা নিয়ে তো আলাপ আলোচনা হতেই পারে এবং সেটা মাননীয় প্রধান উপদেষ্টাকে যৌক্তিকভাবে আমরা আগেও বুঝিয়েছি। আমরা স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তক্রমে আমাদের বিবৃতি দিয়েছি, আমরা নিজেরা প্রতিক্রিয়া জানিয়েছি। এটা ওনাকে বোঝানোর চেষ্টা করা হবে। এ সময় সালাউদ্দিন আহমেদ শুধু নির্বাচন ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্কারগুলো বাস্তবায়ন করে নির্বাচন দেওয়ার দাবি জানান। ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান হওয়া, সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি 90% সংস্কার প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত বলে জানান দলটির এই শীর্ষ নেতা। প্রায় সব সংস্কার প্রস্তাবের সাথে শতকরা 90% বেশি একমত পোষণ করেছি, অথবা আংশিক একমত অথবা নীতিগতভাবে একমত পোষণ করেছি। কিন্তু কিছু কিছু সংস্কার প্রস্তাব আমরা মনে করি এটা জাতির জন্য কল্যাণকর হবে না, বা এটা বাস্তবায়ক নয়, অথবা সরকারের রাষ্ট্রের 3 অঙ্গের মধ্যে ভারসাম্য নষ্ট হবে। তো সেই জন্য আমরা কিছু কিছু সংস্কার প্রস্তাবের বিষয়ে আমাদের মতামত দিয়েছি যে এগুলো এখনই আমরা বিবেচনা করা সমীচীন মনে করি না। তার মধ্যে এনসিসি একটা। লন্ডনে অনুষ্ঠিতব্য এ বৈঠকটি দিক নির্দেশনামূলক ও রাজনীতিতে টার্নিং পয়েন্ট হতে পারে বলেও সম্ভাবনার কথা জানান সালাউদ্দিন আহমেদ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দেশে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। রোগী শনাক্তে সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি 11 দফার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর সংক্রমণ এড়াতে জনসমাগম পরিহার ও মাস্ক ব্যবহারের আহ্বান জানান। এদিকে যথাযথ প্রচারণা না থাকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে অবগত নয় সাধারণ মানুষ। মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদন। 2020 সালে করোনা ভাইরাস বৈশ্বিক মহামারীতে রূপ নেয়। সে সময় দেশেও হাজার হাজার মানুষের মৃত্যু হয়। সম্প্রতি বিশ্বে আবারও সংক্রমণ বেড়েছে জানিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, করোনার নতুন ধরন আগের চেয়ে মারাত্মক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল এপ্রিলে করোনা শনাক্ত হয় 23 জনের দেহে। মে মাসে বেড়ে দাঁড়ায় 86 জনে। আর জুনের প্রথম 11 দিনে অন্তত 64 জন আক্রান্ত এবং 1 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির অবনতি ঘটলেও প্রয়োজনীয় প্রচারণার অভাবে উদাসীন সাধারণ মানুষ। তাদের দাবি, সবাই সতর্ক হলে আবারও মহামারী ঠেকানো সম্ভব। যদি আবার হয়তো আসে বা করে, তার জন্য কি সরকার ব্যবস্থা নেবে। আমি মাস্ক পরি, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি এই জানি না যে আসলে নতুনভাবে কোভিড আসতেছে। তো সেক্ষেত্রে তো অবশ্যই প্রচারণার একটা বিষয় আছে, যে নতুনভাবে যদি প্রচার হয় মানুষ জানবে, মানুষ সচেতন হবে। এখনো আমরা বাংলাদেশে ভয়াবহতাটা দেখতেছি না, সেই জন্য হয়তো আগের বারের মতো মানতেছি না। যদি এখন দেখা যায় যে অনেক করোনাটা ছড়াই গেছে, সেই হিসাবে দেখবেন যে মানুষ মানা শুরু করছে।
আবার আইন শৃঙ্খলার একটা ব্যাপার আছে, তারাও যদি একটু কঠোর থাকে অবশ্যই প্রথম থেকেই এটা হ্যান্ডেল করা যাবে। এদিকে করোনা পরিস্থিতি নিয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য অধিদপ্তর 11 দফা নির্দেশনা তুলে ধরে মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর বলেন, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে মাস্ক পরার অভ্যাস করতে হবে। ভয় আতঙ্ক সৃষ্টি করে নয়, তাদেরকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা এই রোগ থেকে অ্যাকচুয়ালি সবাইকে পরিত্রাণ করতে চাই ইনশাআল্লাহ। যেখানে সমাবেশ বেশি হবে, গ্যাদারিং কারোর জন্য ভালো না। একান্তই আমরা এখানে বলেছি, একান্তই যদি অ্যাভয়েড না করা যায় তাহলে মাস্ক পরতে হবে। RT-PCR ল্যাবযুক্ত হাসপাতালগুলোতে ফের নমুনা পরীক্ষা শুরু হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে দেশে ভাইরাসটির বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার কথাও জানান মহাপরিচালক। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। দেশে পাল্লা দিয়ে বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বর। 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে আরও 288 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সিস অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 261 জন, ময়মনসিংহ বিভাগে 2 জন, রাজশাহী বিভাগে 1 জন, ঢাকা বিভাগে 1 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 12 জন রয়েছেন। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। বুধবার সকাল থেকে রাজধানীর রেল স্টেশন ও বাস টার্মিনালে দেখা যায় ফিরতি যাত্রীর ভিড়। তারা বলছেন, ঈদ যাত্রার তুলনায় ফিরতি যাত্রা বেশি স্বস্তির। ফাহিম ইউসুফের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। পরিবারের সঙ্গে আনন্দমুখর সময় কাটিয়ে জীবিকার তাগিদে আবারও ফিরছে কর্মব্যস্ত জীবনে। বুধবার সকাল থেকে রাজধানীর সড়ক ও রেলপথে দেখা যায় ফিরতি যাত্রীর ভিড়। কমলাপুর রেল স্টেশনে দেখা যায় পরিবার পরিজন নিয়ে ফিরছেন অনেকে, তবে বেশিরভাগ যাত্রীর মধ্যে দেখা যায়নি করোনা সতর্কতা বা মাস্ক ব্যবহারের প্রবণতা। তাদের অভিযোগ, ট্রেনের ব্যবস্থাপনায় থাকা কর্মকর্তারা উদাসীন মাস্ক ব্যবহারে। জানান, ফিরতি যাত্রা সার্বিকভাবে স্বস্তির হয়েছে। সবাই মিলে একসাথে ঈদ করলাম, অনেক ভালো লাগছে। ঢাকাতে গেছি কষ্ট করে, আবার আসছিও কষ্ট করে, তারপরে সব মিলে অনেক ভালো লাগছে। বাড়িতে গেলাম, সবার সাথে ঈদ করলাম, একটা আনন্দ মুহূর্ত কাটিয়ে এখন আবার কর্মব্যস্ত শহরে ফিরে আসলাম। আসতেই হবে মানুষের জীবনের তাগিদে। আজকের জন্য ট্রেন যাত্রাতে খুব ভালো হয়েছে আর কি, যাত্রাটা খুব ভালো ছিল, তেমন লোকের উপস্থিতি ছিল না। স্টেশন ম্যানেজার সাদেজুল ইসলাম জানান, ফিরতি যাত্রীর চাপ না থাকায় শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেনি। শুক্র শনিবার ফেরত যাত্রায় যাত্রীর চাপ দেখা দেবে। যাত্রী চাপ মোকাবেলায় এবং শিডিউল রক্ষার্থে আমাদের প্রস্তুতি যথেষ্ট ছিল এবং আছে। আশা করছি আমরা শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটবে না। এদিকে সায়দাবাদ টার্মিনালও দেখা যায় বিভিন্ন গন্তব্য থেকে ফিরছে মানুষ। যাত্রীরা বলছেন, ঈদ যাত্রার তুলনায় ফিরতি যাত্রা ছিল স্বস্তির। ভোগান্তি বলতে আর কি, টিকিটের একটু সংকট ছিল, টিকিটগুলো আগে হইতে কেনা লাগছে, একটু দাম নর্মাল সময় থেকে একটু বেশি ছিল। খুব ভালো লাগছে, ভালোই কাটাই না, পরিবার সবাইকে নিয়ে। রোববার অফিস খোলা থাকায় শুক্র ও শনিবার যাত্রীর উপচে পড়া ভিড় হতে পারে ধারণা সংশ্লিষ্টদের। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। ঈদের পঞ্চম দিনেও বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। কেরানীগঞ্জের আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড ঘুরে দেখা যায় পরিবার পরিজন নিয়ে আনন্দ উৎসবে মেতেছে দর্শনার্থীরা। মনোরম পরিবেশ বজায় থাকায় ঘুরে স্বস্তিও পাচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। জলকেলিতে মেতেছে মানুষ, ডিজের তালে তালে চলছে নৃত্য। উৎসব মুখর এই দৃশ্য দেখা যায় কেরানীগঞ্জের আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে। ব্যস্ত জীবন থেকে কিছুটা রেহাই পেতে ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে এখানে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। প্রবেশ মূল্য 100 টাকা, শিশুদের জন্য 50, আর ওয়াটার পার্কে যেতে হলে গুনতে হবে 600 টাকা। শিশুদের জন্য 300। রয়েছে পিকনিকের সুবিধাও। I really love it. ইন্ডিয়া দুইবার আসছে এখানে, এটা বেস্ট প্লেস। আর ঈদে যদি আসে আরো মজা হবে। অনেক সুন্দর, অনেক হেভি, অনেক সুন্দর, ভালো লাগতেছে। একটু ক্রাউড আছে বেশি ঈদের জন্য। কৃত্রিম ডাইনোসর, হনুমান সহ নানা প্রাণীর ভঙ্গিমা দেখে সবচেয়ে খুশি শিশুরা। ডাইনোসর দেখেছি আর হনুমান দেখছি, কথা বলা গাছ দেখেছি, খুব ভালো। তবে টিকিট মূল্য বেশি হওয়া সত্ত্বেও ওয়াটার পার্কে ভিড় সবচেয়ে বেশি। গরমে স্বস্তি খুঁজতেই আনন্দে মেতে উঠেছেন দর্শনার্থীরা।
ভালো লাগছে আসলে, ঢাকার কাছে তো এন্টারটেইনমেন্টের জন্য দরকার তো আসলে। পুরান ঢাকার মানুষদের জন্য এটা খুবই নিকটে কেরানীগঞ্জ। অন্যান্য যে পার্কগুলো আছে সেগুলো আমাদের থেকে অনেক দূর হয়ে যায়, কিন্তু এটা সুযোগ সুবিধা এবং ব্যয়বহুলও খুব কম। পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ভাগাভাগি করার অন্যতম উৎসব ঈদ। তাই তো ঈদের পঞ্চম দিনে এসেও রাজধানীর পার্শ্ববর্তী বিনোদন কেন্দ্রগুলোতে লেগে আছে দর্শনার্থীদের ভিড়। কেরানীগঞ্জ থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। পর্যটকের ঢল নেমেছে টানা ছুটিতে কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালীর কুয়াকাটায়। হোটেল মোটেলের প্রায় 100% কক্ষ বুকিং রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। ঈদের পঞ্চম দিনেও মুখর সমুদ্র সৈকত কক্সবাজার। কবিতা চত্বর থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত 3 কিলোমিটার এলাকা জুড়ে পর্যটকের উপস্থিতি চোখে পড়ার মতো। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে তাল মিলিয়ে মেতেছেন অপার আনন্দে। ভালো লাগতেছে, বাট অনেক ভিড়, এটাই ভালো। প্রায় আসা হয়, আমরা প্রত্যেক বছরে আসা হয়। একটু আসলাম, একটু ঘুরলাম, মানে ঘোরা জায়গাটা খুবই আমার কাছে ভালো লাগছে। জায়গাটা খুবই সুন্দর, পৃথিবীর সবচেয়ে বৃহৎ সমুদ্র সৈকত, এই জন্য আর প্রতিবার আসতে ভালো লাগে, সেই জন্য পরিবারের সবাই মিলে আসছি ঈদের ছুটিতে। পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আজকে সকাল থেকেই এখন পর্যন্ত প্রায় 1.5 থেকে 2 লাখ লোকের সমাগম হবে। তো সেক্ষেত্রে আমরা বিচের নিচে উপরে সর্বক্ষণিক নিরাপত্তায় আমরা নিয়োজিত আছি। কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। সৈকতের শুধু 0 পয়েন্ট নয়, গঙ্গামতি, ঝাউবাগান, সুটকিপল্লী ও লেম্বুর বন সহ সব পর্যটন স্পটেই বেড়েছে পর্যটক উপস্থিতি। সবুজ পাহাড়, ঝর্ণা ও প্রকৃতি ঘেরা সৌন্দর্যের রানী পার্বত্য জেলা বান্দরবানও পর্যটকের পদচারণায় মুখর। পাহাড়ি স্পটগুলোতে ছুটে গেছে শত শত পর্যটকবাহী পরিবহন। পাহাড় আর মেঘের মিতালি দেখে মুগ্ধ হচ্ছেন ভ্রমণ পিপাসুরা। বান্দরবনে ফার্স্ট টাইম এসেছি, কিন্তু আমার খুব ভালো লাগছে, বাট একটু ওয়েদারটা একটু ঠান্ডা হলে আরো বেশি ভালো লাগতো। অনেক দিনের প্ল্যান ছিল যে বান্দরবান আসবো, তো ফাইনালি আশা করি খুব ভালো লাগছে। নেত্রকোনার দুর্গাপুরে সাদামাটির পাহাড়েও দেখা যায় পর্যটকের ভিড়। সোমেশ্বরী নদীর শীতল জলে স্নান সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে মেতেছেন তারা। তবে হোটেল মোটেল সহ থাকার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় হতাশা পর্যটকদের মাঝে। দুর্গাপুর সাদামাটি পাহাড়ে এখানে অনেক সুন্দর জায়গা এবং পরিবেশটা অনেক ভালো। সাদামাটি, নীল পানি এবং বিভিন্ন কালারের মাটি, যা মানুষকে আসলে মুগ্ধ করে। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা। দ্বিতীয় দিনে 11টি ফ্লাইটে 4400 জন দেশে ফিরবেন বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ। এবার হজ ফিরতি ফ্লাইট ব্যবস্থাপনায় যাত্রীদের জন্য আলাদা ইমিগ্রেশন কাউন্টার ও টার্মিনাল 2 ব্যবহার করা হচ্ছে। এবছর ভোগান্তি ছাড়াই হজ পালন করতে পেরে খুশি হাজিরা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। পবিত্র মক্কানগরীতে হজ পালন শেষে নিজ দেশে ফিরছেন হাজিরা। ফিরতি যাত্রার দ্বিতীয় দিনেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করতে দেখা যায় স্বজনদের। দীর্ঘ অপেক্ষা শেষে বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল থেকে বের হয়ে আসেন হাজিরা। স্বজনদের কাছে পেয়ে আলিঙ্গন করেন তারা। বুধবার 11টি ফ্লাইটে 4400 হজযাত্রী দেশে আসবে। হাজিদের সর্বোচ্চ সেবা দিতে আলাদা ইমিগ্রেশন কাউন্টার ও টার্মিনাল ব্যবহার হচ্ছে বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ। এবছর কোনো ভোগান্তি ছাড়াই হজের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় সন্তোষ জানান হাজিরা। কোথাও হয়রানি, কোনো মানসিক অমানসিক বা হারানি পালানি যে কিছুই হোক, সবগুলো সঠিকভাবে সুন্দরভাবে হয়েছে। কাগজ চেক করছে, মাপছে, মাইপাড়াই 100-200 বেশি হইলে ছাড় দিছে। তো হাজিদের জন্য যা সুবিধা দিচ্ছে সৌদির গভর্নমেন্ট খুব অকল্পনীয়, মানে এত সুবিধা দিচ্ছে বলারও বাইরে। কোনো সমস্যা হয় নাই, বরং 45 মিনিট আগাম আমরা চলে আসি। খানা দানা সবকিছু যা লাগছে তার বেশি দিচ্ছে, ফলমূল সবকিছু সব বেশি দিচ্ছে। এবছর হজযাত্রী পরিবহন করছে বাংলাদেশ বিমান ছাড়াও সৌদি আরবের 2টি এয়ারলাইন্স। 10 জুন থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইট চলবে 10 জুলাই পর্যন্ত। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ছাড়ানো নিয়ে ছাত্রদল ও যুবদলের 2 গ্রুপের মধ্যে
সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হলেও পালিয়ে গেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা বাবু। দোষীদের শাস্তির দাবি জানান নিহতের স্বজনরা। বিল্লাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের দুপক্ষের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবদল কর্মী মামুনের মৃত্যু হয়েছে। জানা যায় মাঝিপাড়া এলাকায় মঙ্গলবার বিকেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভুলতা ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে আটক করে স্থানীয় জনতা। পরে সেখানে লোকজন নিয়ে হাজির হন জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবু। এ সময় তারা খোকাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। ছাত্রলীগের এক লোক ওলা মানে আটকাইছে, কানে ভরায় বাবু আইয়া গুলি কইরা আমার ভাইয়ের মাইরা লাইছে। আমি সামনে গিয়ে আগাইছি বলতে একটা ইয়ের মধ্যে তিনটা লোক, একটা হেলমেট পরনা আর দুইটা রোমাল। তাই আমি একটা শিউরেছি বাবু, যে গুলিটা করতে এসে বাবু। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের এক পর্যায়ে গুলি ছোড়েন ছাত্রদল নেতা বাবু। এ সময় গুলিবিদ্ধ হন যুবদল কর্মী মামুন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মামুনের মৃত্যু হয়। ছাত্রদলের বাবু আইয়া এলো পাতালি গুলি করছে। আমার ভাই ব্যবসা করে এন্দা চাইলের বস্তা লইয়া যাইতে লইছে, আমার ভাইয়ের মাথার মধ্যে গুলি করছে। আমার স্বামী নির্দোষ, তাইলে আমার স্বামীরে কি এর লেগে গুলি করছে? যে গুলি করতে এর ফাঁসি চাই। এই ঘটনায় ইতোমধ্যে 16 জনের নাম উল্লেখ সহ 29 জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন নিহতের ভাই বাদল। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা আসার পরে এলাকা যে একটা থমথমে অবস্থা বিরাজমান ছিল সেটা যথেষ্ট নিয়ন্ত্রণে আছে এবং আমরা মনে করি পুলিশের তৎপরতা এবং এলাকাবাসীর সহযোগিতায় ওই নিয়ন্ত্রণ অবস্থাটা বজায় থাকবে। আর ঘটনার বিষয়ে তদন্ত আছে, আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। অভিযোগ আছে বাবুকে পৃষ্ঠপোষকতা করছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব। এদিকে সমালোচনার মুখে বাবুকে ছাত্রদল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ। নিউজ ডেস্ক, দেশ টিভি।